প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে পরিমাণগত রসায়নের একটি টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ভালো আছো সবাই, এবং ক্লাসের সমস্ত প্রস্তুতি নিয়েই তোমরা উপস্থিত হয়েছো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং কথা স্পষ্ট শুনতে পাচ্ছ যে আজকের যে আলোচনার বিষয়বস্তু আমাদের তা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন, আয়োডিমিতি এবং আয়োডোমিতি। আজকে আমরা এই তিনটা টপিক নিয়ে আলোচনা করব, এবং এই যে তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনার উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী যে গাণিতিক যে সমস্যাগুলো আমরা করব, সেই গাণিতিক সমস্যার জন্য আমাদের আজকের টপিক্সের আলোচনাটুকু খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, আমরা বলছি যে আমার যে এই ক্লাসটা আমরা প্রথমেই আমার যে ইউটিউব যে চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যেই আমি আপলোড করব, এবং সেখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দিব আমাদের গ্রুপের মধ্যে, যাতে তোমরা ক্লাসটা দেখতে পাও। এবং এই ইউটিউব চ্যানেলের সব আপডেটগুলো তোমরা যাতে সঠিক সময়ে পাও, এই জন্য তোমরা যারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমার আলোচনার আসা আগে তোমাদেরকে আবার একটু বলে দিচ্ছি যে আজকে আমার যে ইউটিউব চ্যানেলটা নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, যে ডক্টর রশিদ কেমিস্ট্রি স্কুল। এটা আমি আবার লিখে দিচ্ছি, এটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ, তো প্রিয় ছাত্রছাত্রীরা, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনাতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে আলোচনা করব জারণ বিজারণ টাইট্রেশন। ওকে, জারণ বিজারণ টাইট্রেশন, যেটাকে আমরা বলছি ইংরেজিতে, এটাকে বলছি রিডক্স titration, reduction and oxidation. That is the combination of reduction coming from red, reduction থেকে আসে বিজারণ থেকে, আর অক্স আসে অক্সিডেশন থেকে। তাহলে রিড এবং অক্স দুইটা মিলে হচ্ছে রিডক্স। দ্যাট মিন জারণ এবং বিজারণ আর টাইট্রেশন। তাহলে প্রথমেই তোমাদেরকে বুঝে রাখতে হবে যে টাইট্রেশনটা কি। টাইট্রেশন বানানটা খেয়াল করো, টাইট্রেশন, এটা কিন্তু ট্রাই না, কেউ বলবা না যে ট্রাইটেশন, না, এটা হচ্ছে টাইট্রেশন। ওকে, স্পেলিংটা ঠিক মতন দেখে রাখবে। ওকে, তাহলে টাইট্রেশনটা কি? টাইট্রেশনটা হচ্ছে যে দুইটি বিপরীত ধর্মী উপাদান যখন পরস্পরের সাথে বিক্রিয়া করবে, এটা সমমোলার অনুপাতে এরা বিক্রিয়া করে, সংখ্যানুপাতিক সমতায় বিক্রিয়া করে, সমমোলার অনুপাতে এরা বিক্রিয়া করে। এই যে দুইটি বিপরীতধর্মী উপাদান একটার সাথে আরেকটা বিক্রিয়া করলো, এখন এই দুইটি উপাদানের মধ্যে যদি একটি উপাদানের ঘনমাত্রা জানা থাকে, তাহলে এর সাহায্যে অন্য উপাদানের যে ঘনমাত্রা, যেটা আমরা জানি না, তার ঘনমাত্রা আমরা বের করতে পারবো। তাহলে এটি জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে টাইট্রেশন। কথাটা ক্লিয়ার? আমি আবার বলছি যে একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে টাইট্রেশন। এখানে যে আমরা কথাটা বললাম যে একটি জানা ঘনমাত্রার দ্রবণ, অর্থাৎ দুইটি ভিন্ন বিপরীতধর্মী উপাদানের মধ্যে একটি উপাদানের ঘনমাত্রা আমাদের জানা থাকবে। তাহলে যে উপাদানের ঘনমাত্রা জানা থাকবে সেই দ্রবণটাকে বলা হয় প্রমাণ দ্রবণ।
স্ট্যান্ডার্ড সলিউশন, ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড সলিউশন, বাংলাতে বলি আমরা প্রমাণ দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা জানা তাকে বলা হবে প্রমাণ দ্রবণ। তাহলে এই প্রমাণ দ্রবণ অর্থাৎ জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় টাইট্রেশন। ওকে, এখন তাহলে জারণ বিজারণ টাইট্রেশনটা কি? টাইট্রেশন বিভিন্ন রকম আছে, অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন। আমরা আজকে আলোচনা করছি জারণ বিজারণ টাইট্রেশন নিয়ে। অর্থাৎ এই যে দুইটি বিপরীতধর্মী উপাদানের কথা আমরা বললাম, এই বিপরীতধর্মী দুইটি উপাদান যদি একটি জারক পদার্থ হয় আর একটা বিজারক পদার্থ হয়, তখন এই যে জারকের ঘনমাত্রা দিয়ে বিজারকের ঘনমাত্রা বের করা অথবা বিজারকের ঘনমাত্রা দিয়ে জারকের ঘনমাত্রা বের করা, তখন আমরা এই প্রক্রিয়াটাকে বলবো জারণ বিজারণ টাইট্রেশন। অর্থাৎ একটি জারক এবং বিজারকের মধ্যে যে বিক্রিয়া হবে এবং সেখান থেকে যদি আমাদের জারকের ঘনমাত্রা জানা থাকে তাহলে আমরা বিজারকের ঘনমাত্রা বের করতে পারবো, আর যদি বিজারকের ঘনমাত্রা জানা থাকে তাহলে আমরা জারকের ঘনমাত্রা বের করতে পারবো। এই যে জারক এবং বিজারকের মধ্যে বিক্রিয়ার মাধ্যমে একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে আরেকটি অজানা ঘনমাত্রার দ্রবণের যে আমরা ঘনমাত্রা বের করব, সেই প্রক্রিয়াটাকে বলা হবে জারণ বিজারণ টাইট্রেশন অথবা রিডক্স টাইট্রেশন। তাহলে জারক এবং বিজারক কিভাবে বিক্রিয়া করে নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে যে একটি জারক পদার্থ যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে, একটি জারক পদার্থ যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, একটি বিজারক পদার্থ সেই কয়টি ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ জারক এবং বিজারকের মধ্যে জারক ইলেকট্রন গ্রহণ করছে এবং বিজারক ইলেকট্রন ত্যাগ করছে। এই যে জারকের গৃহীত ইলেকট্রন এবং বিজারকের বর্জিত ইলেকট্রন, ত্যাগকারী ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো সমতা থাকবে। অর্থাৎ জারক যে কয়টি ইলেকট্রন গ্রহণ করবে, বিজারক সেই কয়টি ইলেকট্রন ত্যাগ করবে। তখন আমরা সমতাকৃত পাবো। তখন এখানে এই যে জারক পদার্থের আমরা নির্দিষ্ট একটা আয়তনের জারক পদার্থ ব্যবহার করব বিজারককে বিক্রিয়া করানোর জন্য। তাহলে জারকের একটা নির্দিষ্ট আয়তন আছে, জারকের একটা ঘনমাত্রা আছে। ঠিক এই নির্দিষ্ট আয়তন জারকের সাথে বিক্রিয়া করার জন্য নিশ্চয়ই বিজারক পদার্থের একটা নির্দিষ্ট আয়তন ব্যবহৃত হবে এবং বিজারকেরও একটা ঘনমাত্রা আছে। তাহলে বিজারকের একটা আয়তন পাচ্ছ, বিজারকের একটা ঘনমাত্রা পাচ্ছ, জারকের একটা আয়তন পাচ্ছ, জারকের একটা ঘনমাত্রা পাচ্ছ। তাহলে এই জারকের আয়তন এবং জারকের ঘনমাত্রা, বিজারকের আয়তন এবং বিজারকের ঘনমাত্রার মধ্যে একটি সম্পর্ক আছে। সম্পর্কটা কি? জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা সমান বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা। এই যে আমরা জারকের আয়তন, জারকের ঘনমাত্রা এবং বিজারকের আয়তন এবং বিজারকের ঘনমাত্রাকে যে আমরা সমন্বয় করলাম, তখন তুমি যে এখান থেকে যেটার ঘনমাত্রা জানা নাই তুমি সেটা বের করতে পারবা। তাইলে আমরা আগে একটা সাধারণ একটা উদাহরণ দেই। একটি জারক এবং বিজারক বিক্রিয়া করলো, এটা আমরা সিম্বলিক দেখাচ্ছি। ঠিক আছে, মনে করো জারক হচ্ছে এ সংখ্যক জারক, বি সংখ্যক বিজারক। আমরা পরে একটা উদাহরণ দিব। এ সংখ্যক জারক বি সংখ্যক বিজারকের সাথে বিক্রিয়া করে এবং সমতার বিধান হয়ে একটা উৎপাদ হচ্ছে। তাহলে আমরা এখানে জারকের দুটি জিনিস পাবো, জারকের ঘনমাত্রা এবং জারকের আয়তন। তাহলে লিখবা জারকের ঘনমাত্রা, জারকের ঘনমাত্রা ইন্টু আয়তন সমান বুঝতে পারতেছ, জারকের ঘনমাত্রা ইন্টু জারকের
আয়তন সমান বিজারকের ঘনমাত্রা ইন্টু বিজারকের আয়তন। ওকে, তারপরে আমরা কি করব, দেখো জারকের অংশকে বিজারকের মূল সংখ্যা দ্বারা গুণ দিতে হবে, তাহলে টোটালটা ইন্টু বি, বিজারকের আয়তন বিজারকের সংখ্যা হচ্ছে মূল সংখ্যা হচ্ছে বি, তাহলে জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রাকে আমরা গুণ দেব বিজারকের মূল সংখ্যা দ্বারা। ঠিক একই রকম বিজারকের ঘনমাত্রা এবং বিজারকের আয়তনকে আমরা গুণ দিব জারকের মূল সংখ্যা দ্বারা। এটাকে যদি আমরা নোটেশনালি দেখাই, জারকের আয়তন V1 জারকের ঘনমাত্রা S1 সমান বিজারকের আয়তন V2 ইন্টু বিজারকের ঘনমাত্রা S2। তাহলে জারকের অংশকে গুণন দিয়েছি কি দ্বারা, বিজারকের মূল সংখ্যা দ্বারা, তাহলে এখানে লিখবো হলো বি, আর বিজারকের অংশকে গুণ ধরবো কি দ্বারা, জারকের মূল সংখ্যা দ্বারা। এই যে জারকের মূল সংখ্যা দ্বারা বিজারকের পার্টটাকে আমরা গুণ দিচ্ছি, তাহলে এটা এ। এমন মনে করো যে জারকের আয়তন, আমরা এই জারক বিজারক যে পরস্পরের সাথে বিক্রিয়া করলো, জারকের আয়তন তুমি জানো, হ্যাঁ, জারকের ঘনমাত্রা তুমি জানো, মনে করো জারক হচ্ছে এখানে প্রমাণ দ্রবণ, বিজারক কতটুকু বিক্রিয়া করলো, কত আয়তনের বিক্রিয়া করলো সেটা তুমি জানলা, এক্সপেরিমেন্ট করার সময় তুমি জেনে যাবা। এখন বিজারকের ঘনমাত্রা তুমি জানো না, হ্যাঁ, তাহলে জারকের আয়তন জানা আছে, জারকের ঘনমাত্রা জানা আছে, বিজারকের আয়তন জানা আছে, বিজারকের ঘনমাত্রা বেরিয়ে যাবে। উল্টাটাও হইতে পারে যে বিজারকের আয়তন তুমি জানো, বিজারকের ঘনমাত্রা জানো, জারকের আয়তন জানো, তাহলে জারকের ঘনমাত্রা তুমি বের করতে পারবা। এই রিলেশনশিপ থেকে এই যে আমরা জারক এবং বিজারকের সাথে পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি উপাদানের সাহায্যে আরেকটি উপাদানের যে আমরা ঘনমাত্রা বের করব, সেই প্রক্রিয়াটাকে বলা হবে জারণ বিজারণ টাইট্রেশন। আমরা একটা সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বোঝাই দিই বিষয়টা। মনে করো বিক্রিয়াটা হচ্ছে এই, এটা হচ্ছে জারক, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে বিজারক, আর পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে জারক, প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি কি প্রোডাক্ট হবে, পটাশিয়াম সালফেট প্লাস ক্রোমিয়াম সালফেট প্লাস আয়োডিন প্লাস পানি, এই প্রোডাক্টগুলো হবে। পটাশিয়াম আয়োডাইড 6 অণু, পানি হচ্ছে সালফিউরিক অ্যাসিড 7 অণু, 3 অণু আয়োডিন 7 অণু পানি। আমরা ব্যালেন্স করলাম, ব্যালেন্স না করলে হবে না। পটাশিয়াম ডাইক্রোমেট এগুলা কিন্তু আমরা আগেই ব্যালেন্স করছি। পটাশিয়াম ডাইক্রোমেট এক অণুর সাথে বিক্রিয়া করবে পটাশিয়াম আয়োডাইডের 6 অণু প্লাস সালফিউরিক অ্যাসিড 7 অণু সালফিউরিক অ্যাসিড। কেন 7 অণু? কারণ 7 অণু পানি হবে। কিভাবে পানি হবে 7 অণু? কারণ এই যে 7টা অক্সিজেন, এই 7টা অক্সিজেনই পানিতে রূপান্তরিত হবে, অন্য কোনো অক্সিজেন না। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে? 14টা হাইড্রোজেন। তাহলে 14টা হাইড্রোজেন কোথা থেকে পাবো? আমরা সালফিউরিক অ্যাসিড থেকে পাবো। ওকে, তাহলে একটু আগে যে আমরা সমীকরণটা লিখছিলাম, এটা সাধারণভাবে জারক বিজারক দিয়ে, জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা, বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা। এখানে আমরা তাই লিখব, জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা, জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা সমান বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা। এটা হচ্ছে জারকের, আর এটা হলো বিজারকের জন্য। এটা জারকের, জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা, বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা। তারপরে আমরা কি করেছিলাম? একটার মূল সংখ্যা দ্বারা আরেকটাকে গুণন দিয়েছিলাম। বিজারকের মূল সংখ্যা কত? 6। তাহলে এটা দ্বারা কাকে গুণ দিতে হবে? জারকের অংশকে। এই যে আমরা 6 দিলাম। এই হচ্ছে এই বিক্রিয়ার জন্য জারণ বিজারণ টাইট্রেশন প্রক্রিয়ার গণনার উপযোগী সমীকরণ। এখন যদি তোমার জারকের আয়তন জানা থাকে,
জারকের ঘনমাত্রা জানা থাকে, বিজারকের আয়তন যদি জানো তাহলে বিজারকের ঘনমাত্রা বের করতে পারবা। অথবা বিজারকের আয়তন তুমি জানো, বিজারকের ঘনমাত্রা জানো, তাহলে জারকের ঘনমাত্রা জানো, তাহলে জারকের আয়তন জানো, তাহলে জারকের ঘনমাত্রা তুমি বের করতে পারবা। তাহলে যেটা জারক অথবা বিজারকের কোনো একটার ঘনমাত্রা যদি জানো, তাহলে জারকের ঘনমাত্রা জানা থাকলে তুমি বিজারকের ঘনমাত্রা বের করতে পারবা, অথবা বিজারকের ঘনমাত্রা জানা থাকলে তুমি জারকের আয়তন বের করতে পারবা। তাহলে মূল সংখ্যাটা খেয়াল রাখ, তোমাদের নিশ্চয়ই একত্র স্মরণ করার চেষ্টা করো। একটি জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় টাইট্রেশন প্রক্রিয়া। আর সেই টাইট্রেশন প্রক্রিয়া যদি জারক এবং বিজারক ব্যবহৃত হয়, তাহলে জারক এবং বিজারকের পরস্পরের বিক্রিয়ার মাধ্যমে একটি জানা ঘনমাত্রার পদার্থ দিয়ে একটি অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলবো আমরা জারণ বিজারণ টাইট্রেশন। ওকে, এই জিনিসগুলো আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা জারণ বিজারণ টাইট্রেশন বুঝলাম। এখন আমরা আলোচনা করব পরেরটা, আয়োডিমিতি। তো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কি লিখেছি আমরা, আয়োডিমিতি। এটা ইংরেজি স্পেলিংটা আমরা লিখে দিচ্ছি আয়োডিমেট্রি অথবা আয়োডিমিতি। আয়োডিমিতি কি? অর্থাৎ এটা এক ধরনের টাইট্রেশন, এবং দিস টাইট্রেশন ইজ রিলেটেড টু আয়োডিন। অর্থাৎ এখানে আয়োডিন হচ্ছে একটি জারক পদার্থ। তাহলে আয়োডিন যদি জারক পদার্থ হয়, তাহলে আয়োডিনের সাথে যে সকল বিজারক বিক্রিয়া করে, আয়োডিন একটি জারক পদার্থ এবং আয়োডিনের ঘনমাত্রা যদি আমরা জানি, তাহলে এই জানা আয়োডিনের ঘনমাত্রার সাহায্যে, ঘনমাত্রা আয়োডিনের সাহায্যে আয়োডিনের সাথে যে সকল বিজারক বিক্রিয়া করে, তাদের বিক্রিয়া করে সে সকল উপাদানের বিজারকের ঘনমাত্রা আমরা বের করতে পারবো। তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে আয়োডিমিতি। তাহলে আয়োডিন রিলেটেড দুটি টাইট্রেশন আছে, ওয়ান ইজ আয়োডিমিতি, আরেকটা হচ্ছে আয়োডোমিতি। আমরা আয়োডোমিতি একটু পরে আলোচনা করব। কথাটা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আমরা আলোচনা করছি আয়োডিমিতি। অর্থাৎ আয়োডিমিতি হচ্ছে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে, প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অন্য কোনো বিজারকের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় আয়োডিমিতি। আমি আবার বলছি, প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অন্য কোনো বিজারকের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় আয়োডিমিতি। অর্থাৎ এখানে আয়োডিন একটা জারক পদার্থ এবং আয়োডিনের ঘনমাত্রা যদি জানি, তখন আমরা বলবো এটাকে প্রমাণ আয়োডিন দ্রবণ। তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে অন্য কোনো বিজারকের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো আয়োডিমিতি। আমরা একটা উদাহরণ দিই। আয়োডিন, সোডিয়াম থায়োসালফেট, এটার নাম হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে এই যৌগটার নাম সোডিয়াম থায়োসালফেট। বিক্রিয়া করবে সোডিয়াম আয়োডাইড প্লাস Na2S4O6, Na2S4O6, এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। টেট্রা মানে 4,
সোডিয়াম টেট্রাথায়োনেট, আর এখানে হচ্ছে 2, এটাকে বলছে সোডিয়াম থায়োসালফেট। হ্যাঁ, আর এটাকে বলছে সোডিয়াম টেট্রাথায়োনেট। আয়োডিন হচ্ছে জারক, আর এটা হচ্ছে বিজারক। এখন আয়োডিনের ঘনমাত্রা যদি জানো, জারক এটা ঘনমাত্রা জানো, তাহলে এটার ঘনমাত্রা তুমি বের করতে পারবা কিভাবে? ওই সিস্টেমটা একই, জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা, বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা, জারকের আয়তন ইন্টু জারকের ঘনমাত্রা, আর বিজারকের আয়তন ইন্টু বিজারকের ঘনমাত্রা। এর দ্বারা বোঝায় ঘনমাত্রা, মানে স্ট্রেংথ, হ্যাঁ, শক্তিমাত্রা, স্ট্রেংথ, হ্যাঁ, শক্তিমাত্রা। তাহলে জারকের অংশকে গুণন দিব কি দ্বারা? চলো এটা ব্যালেন্স করতে হবে। এটা ব্যালেন্স করলে এটা 2 অণুর সাথে বিক্রিয়া করে, তাইলে 2 দ্বারা এটাকে গুণন দিবা, জারকের অংশকে। এটা জারকের অংশ, আর এটা বিজারকের অংশ। তাহলে তুমি দেখো যে জারকের আয়তন তুমি জানো, জারকের ঘনমাত্রা অর্থাৎ আয়োডিনের ঘনমাত্রা তুমি জানো, বিজারক যে বিক্রিয়া করলে তার তার আয়তন, কত আয়তন বিক্রিয়া করলো সেটা তুমি জানবা বিক্রিয়া করার সময়, হ্যাঁ, এক্সপেরিমেন্ট করার সময়। তখন তুমি S2 এর মান বের করতে পারবা। এটার মান জানো, V1 এর মান জানো, S1 এর মান জানো, V2 এর মান জানো, তাহলে S2 এর মান বের করতে পারবা। তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে যখন অন্য কোনো বিজারক যেমন সোডিয়াম থায়োসালফেট বা সালফাইড এই জাতীয় বিজারকের ঘনমাত্রা বের করার যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে আয়োডিমিতি। ওকে, তো নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা আয়োডিমিতি কি জিনিসটা সেটা একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, এখন বুঝতে কোনো অসুবিধা হবে না। আরেকটা আলোচনার বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে আয়োডোমিতি। দেখো স্পেলিংটা দেখো, বাংলা স্পেলিং, ইংরেজি স্পেলিং, আয়োডোমিতি, আয়োডোমেট্রি। তাহলে এটাও আয়োডিন রিলেটেড। এই যে জারণ বিজারণটা, এই যে টাইট্রেশনটা, এটাও টাইট্রেশন, আয়োডিন রিলেটেড টাইট্রেশন। আমরা বলছি প্রথমে যে আয়োডিন রিলেটেড 2টি টাইট্রেশন আছে, একটা হচ্ছে আয়োডিমিতি আর একটা হলো আয়োডোমিতি। আয়োডিমিতি আমরা আলোচনা করেছি, তাহলে হোয়াট ইজ আয়োডোমিতি? আয়োডোমিতি হলো যদি কোনো বিজারক থেকে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন হয়, যদি কোনো উপাদান থেকে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন হয়, এই উৎপন্ন আয়োডিনের পরিমাণ বের করার জন্য ওই উৎপন্ন আয়োডিনের সাথে যদি কোনো বিজারক বিক্রিয়া করে, তখন ওই উৎপন্ন আয়োডিনটা মানে বিক্রিয়া করবে, হ্যাঁ, বিক্রিয়া করলে পরে তাদের মধ্যে একটা সমতাকৃত সমীকরণ পাবো। তাহলে কোনো একটি পদার্থ থেকে উৎপন্ন আয়োডিনের পরিমাণ কোনো জানা ঘনমাত্রার বিজারক পদার্থের সাহায্যে বিক্রিয়া করে যদি উৎপন্ন আয়োডিনের পরিমাণ বের করা হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় আয়োডোমেট্রি। আমি আবার বলছি কথাটা, দেখো একটু ডিফারেন্স আছে, হ্যাঁ, যে কোনো একটি বিক্রিয়ক পদার্থ থেকে যদি আয়োডিন উৎপন্ন হয়, আগেরটা কিন্তু ছিল আয়োডিন বিক্রিয়া করছিল, সেই আয়োডিন দিয়ে আমরা অন্য বিজারকের ঘনমাত্রা বের করছিলাম। এখন হচ্ছে উল্টাটা, কি, যে কোনো একটি বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন হচ্ছে, এখন এই আয়োডিনের পরিমাণটা আমরা বের করতে চাই। তাহলে আয়োডিন তো জারক পদার্থ, তাহলে উৎপন্ন আয়োডিনের পরিমাণ যদি বের করতে হয়, তাহলে তার সাথে কার বিক্রিয়া করাতে হবে? এটি জানা ঘনমাত্রার বিজারকের বিক্রিয়া করাতে হবে। তাহলে জানা ঘনমাত্রার বিজারকের সাথে উৎপন্ন আয়োডিনের বিক্রিয়া করে আয়োডিনের পরিমাণ তুমি বের করতে পারবা, তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে আয়োডোমেট্রি। তাহলে আমি আবার বলছি কথাটা, কোনো বিক্রিয়ক পদার্থ থেকে উৎপন্ন আয়োডিনের পরিমাণ কোনো জানা ঘনমাত্রার বিজারক পদার্থের সাহায্যে বিক্রিয়া করে উৎপন্ন আয়োডিনের পরিমাণ নির্ণয় করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হবে আয়োডোমেট্রি। তাহলে আমরা একটা
উদাহরণ দিই, এটা বিক্রিয়া উদাহরণ দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো তো দেখা যাচ্ছে কিনা, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে আয়োডিন উৎপন্ন হচ্ছে। এই যে আয়োডিনটা উৎপন্ন হলো, এটা হচ্ছে একটা জারক পদার্থ। এখন এটার পরিমাণ আমরা বের করতে চাই, তাহলে এটার সাথে কার বিক্রিয়া করাতে হবে? একটা বিজারকের বিক্রিয়া করাতে হবে। দেখো আগের বিক্রিয়াটাই কিন্তু উৎপন্ন আয়োডিনের পরিমাণ বের করার জন্য আমরা কার সাথে বিক্রিয়া করাচ্ছি? এটা বিজারকের সাথে, সোডিয়াম থায়োসালফেট। তাহলে এটা হচ্ছে জারক আর এটা হচ্ছে বিজারক। এখন তুমি উৎপন্ন আয়োডিনের পরিমাণ বের করতে পারবা। এটার আয়তন জানো আগের মতো, এটা বিজারকের, এটা বিজারকের অংশ, এটা জারকের অংশ, আর এটা হচ্ছে বিজারকের অংশ। তাহলে জারকের আয়তন, যে উৎপন্ন আয়োডিনের পরিমাণ, কতটুকু আয়োডিন উৎপন্ন হলো তার পরিমাণ তুমি বের করতে পারবা। তাহলে তার আয়তন যদি তুমি জানো, তার ঘনমাত্রা যদি তাহলে বের করতে পারবা। এভাবে করা যাবে। আবার এটা দিয়ে তুমি করতে পারবা, এই যে প্রক্রিয়াটা আয়োডোমেট্রি, এটা দিয়ে কিন্তু তুমি কপার সালফেটের পরিমাণও তুমি বের করতে পারবা। সেটা কিভাবে বের করতে পারবা, সেই ক্যালকুলেশনটা একটু দেখো। যে এই যে আয়োডিনের সাথে এই যে বিক্রিয়াটা হলো, উৎপন্ন আয়োডিনের সাথে যে বিজারকের বিক্রিয়া হলো, এটা দিয়ে তুমি কপার সালফেট বা কপারের পরিমাণটাও তুমি হিসাব করতে পারবা। কিভাবে করতে পারবা? এই দুইটা বিক্রিয়া থেকে কি দেখা যাচ্ছে? 2 মোল কপার সালফেট সমতুল্য 1 মোল আয়োডিন। এটা 2 মোল থেকে বিক্রিয়া করে 1 মোল আয়োডিন উৎপন্ন হয়েছে। এই জন্য লিখছি 2 মোল কপার সালফেট সমতুল্য 1 মোল আয়োডিন। আবার এই 1 মোল আয়োডিনের সাথে 2 মোল সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করেছে, তার মানে এটা সমতুল্য হচ্ছে 2 মোল সোডিয়াম থায়োসালফেট। অথবা আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারি 2 মোল কপার সালফেট সমান 2 মোল সোডিয়াম থায়োসালফেট আমরা লিখতে পারি। আমরা এটা উল্টে লিখি, এটা লিখতে পারি 1 মোল কপার সালফেট সমান, 1 মোল সোডিয়াম থায়োসালফেট সমতুল্য 1 মোল কপার সালফেট। আমরা এটাও লিখতে পারি। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি 1 লিটার 1 লিটার 1 মোলার সমতুল্য অর্থাৎ এই কপার সালফেটের 1 মোল সমান হচ্ছে
159.5 গ্রাম, তার আণবিক ভর হচ্ছে 159.5 গ্রাম। সেখানে কপার আছে কতটুকু? 63.5 গ্রাম কপার আয়ন। তাহলে এই যে দেখো আমরা যে আয়োডিনটা উৎপন্ন করলো, এটাকে যে আমরা বিজারিত করলাম, এটা বিজারক পদার্থ দিয়ে, সোডিয়াম থায়োসালফেট দিয়ে। তাহলে সেই সোডিয়াম থায়োসালফেটের লিটার, 1 লিটার, আমরা বলছি LIT, 1 লিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেটের আয়তন ঘনমাত্রা যদি জানা থাকে, তাহলে তুমি কপারের পরিমাণ বের করতে পারবা। এই যে উৎপন্ন আয়োডিনকে ব্যবহার করে আমরা কপারের পরিমাণ বের করলাম, এটাকেও আমরা বলবো আয়োডোমিথি। তাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম মূলত টাইট্রেশন প্রক্রিয়া। 3 ধরনের টাইট্রেশন নিয়ে আলোচনা করেছি, স্পেশালি 2 ধরনের, জারণ বিজারণ টাইট্রেশন, আরেকটা হচ্ছে আয়োডোমিথি টাইট্রেশন। হ্যাঁ, আয়োডিন রিলেটেড 2টা টাইট্রেশন, একটা হচ্ছে আয়োডোমিথি, অ্যানাদার ওয়ান ইজ আয়োডিমিথি। এই 3টা প্রক্রিয়াই আমাদের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য কাজে লাগবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এটা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাবে, ডক্টর রশিদ কেমিস্ট্রি স্কুল, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাতে সাথে সাথে নোটিফিকেশনটা পাবে। এবং আরও আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, টপিক নিয়ে আলোচনা করব, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকবে। সেটা তোমাদের কাজে লাগবে, এটা সারা বছরই কাজে লাগবে বিভিন্ন সময়ে। তোমরা অবশ্যই ডক্টর রশিদ কেমিস্ট্রি স্কুল এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ।